জার্মান রাজনীতিক অটো ভ্যান বিসমার্ক বলেছিল, সৃষ্টিকর্তা নেশাখোরদের, বাচ্চাদের এবং আমেরিকাকে স্পেশাল কেয়ার নেন। অটো ভ্যান বিসমার্কের এই কথা হাস্যকর শোনা গেলেও আমরা যদি আমেরিকার ম্যাপের দিকে তাকাই, ওয়াও, জাস্ট ওয়াও। বিশ্ব রাজনীতিতে নিজের প্রভাব প্রতিপত্তি স্থাপন করার জন্য, নিজেকে হ্যাজিমন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এইরকম চমৎকার জিওগ্রাফিক্যাল পজিশন আর পৃথিবীর কোনো দেশে নাই। এই ম্যাপ এতটাই চমৎকার যে এই ম্যাপই বলে দিবে যে এই জায়গা থেকেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ জায়গা, সবচেয়ে সঠিক জায়গা, এবং সঠিক জায়গায় সঠিকভাবে অবস্থান করে আমেরিকা সারা পৃথিবীতে দাপট বিস্তার করার জন্য সঠিক কাজটাই করতেছে। টিম মার্শাল একবার এরকম বলেছিলেন যে আপনি যদি একটা লটারি জিতেন, মানে অনেক টাকা পয়সা জিতে গেলেন, আপনি একটা ইচ্ছা পোষণ করলেন যে আপনি বসবাসের জন্য পৃথিবীতে একটা দেশ কিনে ফেলবেন এবং ওই দেশে আপনি বসবাস করবেন। তাহলে একজন রিয়েল এস্টেট এজেন্ট বা যিনি প্রপার্টি ডিল করে, এইরকম একজন এসে পৃথিবীর দেশের যে লিস্ট দিবে, সবার আগে আপনাকে যে দেশটা কিনতে বলবে সেটা হচ্ছে আমেরিকা। তিনি হয়তোবা মজার ছলে বলেছেন, বাট এটাই বাস্তবতা। আপনি আমেরিকা, আমরা আসলে যে ম্যাপটা দেখতেছি এইটা হচ্ছে আমরা যে বিসিএস এর প্রিপারেশনে যে ম্যাপটা পড়ি সেই ম্যাপটাই কিন্তু অন্যভাবে দেওয়া। যেহেতু পৃথিবীটা গোল, এই গোলটাকে কেটে ফ্ল্যাট করে ম্যাপটা আমরা দেখা হয়, বাট আমাদের ম্যাপে কিন্তু সাধারণত আমরা এই পর্যন্ত, এই মাঝখান বরাবর এই সাইডে সব দেখি, কিন্তু আমরা এখন এমনভাবে দেখাচ্ছি যে মাঝখান থেকে আমরা ধরছি। কেননা এই মাঝখান থেকে না ধরলে আমরা বুঝতে পারবো না যে আমেরিকা আসলে কেন সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করে এবং কেন সে সুপার পাওয়ার হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই হচ্ছে আমেরিকা। সো আমরা যদি এইখানে দাগ দিয়ে দিই, ধরেন উপরেরটা উত্তর আমেরিকা, নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা, এবং এইটা হচ্ছে আফ্রিকা, এবং উপরের দিকে এই জায়গাটা হচ্ছে ইউরোপ, আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে এশিয়া, আর নিচের দিকে হচ্ছে যে অস্ট্রেলিয়া দিয়ে হচ্ছে ওশেনিয়া। এখন আপনি হ্যাবিটেবল যে মহাদেশগুলো আছে যেখানে মানুষ বসবাস করে, এই মহাদেশগুলাতে যদি আমি আমার প্রভাব বিস্তার করতে চাই, তাহলে আপনি দেখেন আমেরিকার এই জায়গা থেকে ইউরোপে, এই জায়গা থেকে আফ্রিকাতে, এই জায়গা থেকে দক্ষিণ আমেরিকাতে, এই জায়গা থেকে এশিয়াতে, এবং এই জায়গা থেকে ওশেনিয়াতে প্রভাব বিস্তার করাটা কতটা সহজ। সব মহাদেশ মোটামুটি আপনার রিচেবল। আপনি হয় আটলান্টিক পাড়ি দিবেন, না হয় প্রশান্ত পাড়ি দিবেন, এবং আপনি গিয়ে সেখানে গিয়ে তাদের উপর প্রভাব বিস্তার করবেন, এবং আমেরিকা এই কাজটাই করে। আপনি এখন চিন্তা করেন, এমন একটা জায়গায় আপনি ওয়ার্ল্ডে বসবেন যেখানে বসে আপনি এই সবগুলা মহাদেশ যেখানে হ্যাবিটেবল মানুষ বসবাস করে এর উপর নজরদারি করবেন। তাহলে আপনি এই ম্যাপের দিকে তাকায় বলেন আপনি বসবেন কোথায়? তাহলে অবশ্যই আপনি আমেরিকার উপরে বসবেন। এই আমেরিকার উপরে বসে দেখেন, এখানে যদি ধরেন এই পৃথিবীটা একটা ছোট জিনিস হতো, তাহলে এইখানে একটা চেয়ারের উপর বসে আপনি কিন্তু চারদিকে নজর রাখতে পারতেছেন। এই রকম সুযোগ সুবিধা আর পৃথিবীর কোনো দেশের নাই। এবং আরও মজার বিষয় হচ্ছে, এই আমেরিকার মাত্র 2টা দেশের সাথে বর্ডার আছে, মাত্র 2টা দেশ। এর উপরের দিকে আছে হচ্ছে এটা কানাডা, এবং নিচের দিকে হচ্ছে মেক্সিকো। এবং মজার বিষয়, ভূরাজনীতির যে গুরুত্বপূর্ণ কথাটা আছে যে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস, ইউ ক্যান চেঞ্জ ইউর এনিমিস, বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার্স। সো আপনি আপনার প্রতিবেশী কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। প্রতিবেশীর সাথে যদি গ্যাঞ্জাম থাকে, এইটা আপনার অভ্যন্তরীণ নিরাপত্তাকে বাধাগ্রস্ত করবে। কানাডার সাথে দৃশ্যমান কোনো বর্ডার কনফ্লিক্ট বা কোনো গ্যাঞ্জাম নাই। মেক্সিকোর সাথে কিছুটা হস্টিলিটি আছে, শুধুমাত্র মাদক চোরাচালান এবং হচ্ছে অবৈধ কর্মী আদান প্রদান নিয়ে, বাট এছাড়া কোনো বড় কোনো ডিসপিউট কিন্তু নাই। তার মানে 2টা দেশের সাথে মাত্র বর্ডার, এবং এই 2টা দেশের সাথে আপনার মোটামুটি ফ্রেন্ডলি সম্পর্ক, এবং দুই পাশে 2টা বড় বড় মহাসাগর, এক পাশে আপনি আটলান্টিক আর এক পাশে হচ্ছে প্রশান্ত। তার মানে সামুদ্রিক পাওয়ার আছে আপনার সবচেয়ে বেশি, এবং আপনার হস্টিলিটি নাই। এই জন্য এই আমেরিকার এই জিওগ্রাফিক্যাল বা জিওপলিটিক্যাল যে অ্যাডভান্টেজ, তার লোকেশনের কারণে ভূরাজনীতিতে এটাকে বলা হয় হচ্ছে আমেরিকা ইজ ওয়াসাম।
আজকের এই টোটাল লেকচারে অ্যাকচুয়ালি আমেরিকাকে আমরা আমেরিকা হিসেবে ডাকবো না, বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হিসেবেও ডাকবো না। আমেরিকাকে আমরা একটা ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করব, আমরা একটা ছবির সাথে পরিচিত হই। এই ছবিটা আমরা মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি। এই ছবিটার নাম হচ্ছে আঙ্কেল স্যাম। এই আঙ্কেল স্যামটা কি, এটা বোঝার জন্য আমাদের একটা টার্ম বুঝতে হবে, যে টার্মটাকে বলা হচ্ছে পার্সোনিফিকেশন। অর্থাৎ কোনো একটা বস্তুগত বা অবস্তুগত জিনিসকে আপনি একটা পার্সন হিসেবে ডিল করবেন। যেমন ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন এবং ইউনিভার্সিটি থেকে আপনি বের হয়ে গেছেন, এখন আপনি এই ইউনিভার্সিটিকে মিস করেন। এখন আপনার এই ইউনিভার্সিটি কিন্তু একটা মানুষ না, তার সাথে কিন্তু কথা বলা যায় না, কিন্তু আপনি কিন্তু বেশি আবেগে গিয়ে বা আবেগে আপ্লুত হয়ে আপনি কিন্তু এমন হতে পারে যে আপনি আপনার ইউনিভার্সিটির সাথে একসময় কথা বলতেছেন। ধরেন ঢাকা ইউনিভার্সিটি, আপনি বললেন ঢাকা ইউনিভার্সিটি তোমার প্রতি আমি খুব কৃতজ্ঞ। আবার নেগেটিভলিও বলতে পারেন যে ঢাকা ইউনিভার্সিটি তুমি অনেক প্যারা দিছো আমাকে। সো এইখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোনো ব্যক্তি না, কোনো পার্সন না, বাট আপনি ঢাকা ইউনিভার্সিটিকে একটা পার্সন হিসেবে চিন্তা করে তার সাথে কথাবার্তা বলতেছেন। এইটার নামই হচ্ছে পার্সোনিফিকেশন। কোনো একটা বস্তু বা অবস্তুগত জিনিসকে আপনি মানুষ হিসেবে চিন্তা করে তার সাথে কথাবার্তা বলতেছেন। এই আমেরিকা দেশটাকে বা আমেরিকার ফেডারেল যে গভর্নমেন্ট আছে, এটা কিন্তু মানুষ না। কেননা আমেরিকার গভর্নমেন্ট মানে কি একটা বিশাল কিছু। এর পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, এর অর্থ মন্ত্রণালয় আছে, এর অনেক কিছু আছে, সব সরকার মিলায়। বাট এই টোটাল সরকারকে আপনি একটা মানুষ হিসেবে চিন্তা করতেছেন, তার সাথে আপনি কথাবার্তা বলতেছেন। বা আমেরিকা যে দেশটা, এই টোটাল দেশটাকে আপনি একটা মানুষ হিসেবে চিন্তা করে কথা বলতেছেন। আপনি বলতেছেন, এই আমেরিকা তুই তো বেটা সারা পৃথিবীতে ডিস্টার্ব দিচ্ছস, বা এই আমেরিকা তোর লোকেশন এত ভালো কেন। এই যে আমেরিকার সাথে আপনি কথাবার্তা বলতেছেন, এর মানে কি আপনি আমেরিকাকে একটা পার্সন হিসেবে চিন্তা করতেছেন। এইটার নামই হচ্ছে পার্সোনিফিকেশন। আমেরিকাকে এক হোল আমেরিকা দেশটাকে যদি আপনি একটা ব্যক্তির সাথে তুলনা করেন, বা আমেরিকান গভর্নমেন্টকে যদি আপনি ব্যক্তির সাথে তুলনা করেন, তাকে বলা হচ্ছে আঙ্কেল স্যাম। এই ছবিটাই হচ্ছে আঙ্কেল স্যাম। তার মানে আমরা আমেরিকাকে আমেরিকা না ডেকে আমরা আঙ্কেল স্যাম হিসেবেও ডাকতে পারি, অ্যান্ড দ্যাট ইজ আঙ্কেল স্যাম। এখন আঙ্কেল স্যাম আসলে কিভাবে আসলো? যখন আমেরিকার স্বাধীনতা আন্দোলন হচ্ছিল, এই স্বাধীনতা আন্দোলনের সময় স্যামুয়েল উইনসন নামে একজন মানুষ ছিলেন। এই স্যামুয়েল উইলসন হচ্ছে আমেরিকান তখন যে সৈন্যরা ছিল, এই সৈন্যদের মাংস সাপ্লাই দিতেন বা মাংস প্যাকেটের কাজ করতেন। এবং পরবর্তীতে স্যামুয়েল উইনসন এবং তার ভাই মিলে আমেরিকার সেনাবাহিনীদেরকে মাংস সাপ্লাই দেওয়ার একটা কোম্পানি পর্যন্ত প্রতিষ্ঠা করেন। এবং এটা ব্যাপক জনপ্রিয়তা পায় হচ্ছে বিংশ শতকে এসে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যুদ্ধ করার জন্য যখন তাদের সৈন্য নিয়োগ দিচ্ছিল, তখন সৈন্য নিয়োগ দেওয়ার জন্য এই ছবিটাকে তখন ব্যবহার করা হতো পোস্টার হিসেবে। এখানে আঙ্কেল স্যামের ছবি আছে এবং নিচে লেখা আছে, আই ওয়ান্ট ইউ ফর ইউএস আর্মি। আমরা ইউএস আর্মির জন্য আমি তোমাকে চাই। এই পোস্টার ব্যবহার করে তখন হচ্ছে আমেরিকান সৈন্য নিয়োগ করার অ্যাডভার্টাইজ করা হতো। এবং সেইখান থেকে ধীরে 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 এতই জনপ্রিয়তা পেয়ে গেছে যে এই আঙ্কেল স্যামই হচ্ছে আমেরিকাকে রিপ্রেজেন্ট করে। এবং আমেরিকানরা খুব ফ্রিকুয়েন্টলি এই কথাবার্তা বলে যে আমি আমার ইনকামের একটা অংশ আঙ্কেল স্যামকে দিব, আর যে ট্যাক্স দিব আর কি, আঙ্কেল স্যামকে দিব এই যে রোডঘাট স্বাস্থ্য এগুলা ঠিকঠাক করার জন্য। সো আমরা আমেরিকাকে এরপরে আর আমেরিকা বলবো না, আমরা বলবো হচ্ছে আঙ্কেল স্যাম। সো এই হচ্ছে আমাদের আঙ্কেল স্যাম। এটা হচ্ছে তার মেইনল্যান্ড, এটা হচ্ছে তার মেইনল্যান্ড। এবং এইখানে একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে আলাস্কা, যেটাকে 1867 সালে আমেরিকা হচ্ছে রাশিয়ার কাছ থেকে কিনে নিছে। আমেরিকা কিন্তু যে দেশটা, এটা একসাথে এরকম কিন্তু হয় নাই, মানে একবারে দেশটা এত বড় হয় নাই। তো আমেরিকার জিও পলিটিক্স বুঝতে গেলে আমেরিকার এই ম্যাপটা আগে আমাদের ভালো মতন বুঝতে হবে, এবং আমরা আজকে এই ম্যাপের দিকে খুবই ভালো মতন ফোকাস দিব। এই হচ্ছে ইউরোপ, এবং এই ইউরোপ থেকে কলম্বাস 1492 সালে কিন্তু আমেরিকাতে এসে ল্যান্ড করে এবং আমেরিকাকে আবিষ্কার করা হয়। এবং এইটাকে বলা হতো তখন পুরাতন পৃথিবী, আর এই যে জায়গাটাকে পাওয়া গেলে এটা হচ্ছে নতুন পৃথিবী। এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা যেটার সাথে পরিচিত হবে একটা টার্ম, এটার নাম হচ্ছে কলম্বিয়ান এক্সচেঞ্জ।
কলম্বাস আমেরিকা আবিষ্কার হওয়ার পরে এখানেও তো আগে, এই দিকেও তো আগে মানুষজন বসবাস করতো। এই টোটাল জায়গাটা, আমেরিকা বলতে আমরা এখন বোঝাচ্ছি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, টোটাল ভূখণ্ডটা। এই টোটাল ভূখণ্ডের খবর কিন্তু পৃথিবী জানতো না 1492 আগে। কলম্বাস আবিষ্কার করার পরে পৃথিবী জানলো যে এত বড় একটা ভূখণ্ড এখনো পৃথিবীতে আছে, আর এই ভূখণ্ডে মানুষ আছে, জীব জানোয়ার আছে, অনেক কিছুই আছে। তাহলে এখন কি আদান প্রদান হবে, আমরা তাদেরকে কিছু জিনিস দিব, তারা আমাদের কাছে কিছু জিনিস দিবে। এই যে এক্সচেঞ্জটা, এই এক্সচেঞ্জটাকে বলা হচ্ছে কলম্বিয়ান এক্সচেঞ্জ। যেমন ধরেন কলম্বিয়ান এক্সচেঞ্জের একটা উদাহরণ আমরা দিই। এই যে আমরা কাঁচামরিচ খাই, এই কাঁচামরিচ কিন্তু এক সময় 1492 আগে এই পুরান পৃথিবী যেটা, এই যে এশিয়া বা আমরা যারা আছি ইউরোপ, এরা কিন্তু কাঁচামরিচ জীবনে দেখে নাই, কাঁচামরিচ কখনো খায় নাই। এবং মুঘল আমলেও কিন্তু ভারতীয় উপমহাদেশে কাঁচামরিচ আসে নাই। কেননা আইনি আকবরী বইতে কিন্তু এই কথা লেখা আছে যে মুঘলরা খুব ঝাল খেতে পছন্দ করত, কিন্তু কোথাও কাঁচামরিচের কথা নাই। এখানে অন্য টাইপের একটা ঝাল তারা ব্যবহার করত। যে এই কাঁচামরিচ আসছে হচ্ছে এই আমেরিকা থেকে আমাদের পৃথিবীতে, এবং আমরাও তাদেরকে অনেক কিছু দিছি। আমরা তাদেরকে আখ দিছি যেখান থেকে চিনি উৎপাদন হয়, আমরা তাদেরকে গম দিছি যেন তারা আটা ময়দা খেতে পারে, এরকম এই জিনিসগুলো হচ্ছে এক্সচেঞ্জ, কলম্বিয়ান এক্সচেঞ্জ বলা হয় এটাকে। এবং আমরা যে শুধু তাদেরকে পশু পাখি দিছি, গাছপালা দিছি, এইটাই না, আমরা তাদেরকে আরও কিছু জিনিস দিছি। আমরা তাদেরকে ভাইরাস দিছি, আমরা তাদেরকে প্লেগ দিছি, আমরা তাদেরকে ইনফ্লুয়েঞ্জা দিছি, আমরা তাদেরকে ম্যালেরিয়া দিছি। এখন এই যে জায়গা যারা ছিল, এরা কিন্তু ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া এই জিনিসে আগে ভুগে নাই। বাট এই ভাইরাসটা যখন তার বডিতে গেছে, তার ইমিউনিটি সিস্টেম কিন্তু এটাকে রেসিস্ট করতে পারে নাই। এবং বলা হয় তদানীন্তন আমেরিকার অধিকাংশ মানুষ ভাইরাস অ্যাটাকে, প্লেগে মারা গেছে। যুদ্ধে তারা মারা যায় নাই, যুদ্ধের ময়দানে মারা গেছে খুবই গুটি কয়েক মানুষ, ম্যাক্সিমাম মারা গেছে বিছানায় শুয়ে শুয়ে। আমরা তাদেরকে রোগ দিছি, আমরা তাদেরকে প্লেগ দিছি। তারাও আমাদেরকে কিছু দিয়েছিল রোগ, তারা আমাদেরকে দিয়েছিল সিফিলিস, বাট সিফিলিসে এত বেশি মানুষ মরে নাই বা প্লেগে তারা যত বেশি মরছে। এবং একটা রাফ এস্টিমেশনে দেখা যায় অলমোস্ট 90% নেটিভ আমেরিকান যারা তৎকালীন আমলে ছিল, তারা এই রোগে মারা গেছে। এটার নামই হচ্ছে কলম্বিয়ান এক্সচেঞ্জ। আমরা তাদেরকে কলম্বিয়ান এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন জিনিস আদান প্রদান করলাম, এবং আমরা তাদের ভূখণ্ড দখল করে, আমরা মানে ইউরোপিয়ানরাদেরকে বলতেছি আর কি, ইউরোপিয়ানরা। সো ইউরোপিয়ানরা তাদের ভূখণ্ড দখল করে নিল, কথা ঠিক আছে। কিন্তু এই ভূখণ্ড দখল করে নিছিল তো স্পেন, এই ভূখণ্ড দখল করে নিছিল তো ফ্রান্স, এই ভূখণ্ড দখল করে নিছিল তো ইংল্যান্ড। কিন্তু তারা কিন্তু এখন আর এই জায়গাতে নাই, এখন কিন্তু এই জায়গাতে নাই। মজার বিষয় হচ্ছে আমেরিকানরাই আমেরিকা দখল করে নিছে, আমেরিকা দখল করে নিছে। এবং এই দখল করতে গিয়ে তারা প্রচুর পরিমাণে মানুষ মারছে। এই আমেরিকান কারা? এই আমেরিকান হচ্ছে ইউরোপিয়ান আমেরিকান। ইউরোপ থেকে তারা ওইখানে গিয়েছিল। এই যে ধরেন আপনার জর্জ ওয়াশিংটন, এই আমেরিকান স্বাধীনতা আন্দোলনের একজন বড় নেতা, ধরেন থমাস জেফারসন। এখন আপনার কি মনে হয় যে এরা রেড ইন্ডিয়ান বা এইখানে ছিল 1492 আগে, তার পূর্বপুরুষরা এখানে থাকতো? এরা ইউরোপ থেকে আসছে, এরা ইউরোপিয়ান আমেরিকান। এই ইউরোপিয়ান আমেরিকানরাই আমেরিকাকে ধীরে ধীরে দখল করে নিচ্ছে। এবং আমরা ওই জিনিসটাই এখন ক্লিয়ার হব যে তারা কিভাবে এই দখলটা করলো আর কি। এই হচ্ছে আমেরিকার ম্যাপটা। এখন আমেরিকার মানে মেইন ম্যাপটা, আলাস্কাকে আমরা সাইডে রাখছি, আমেরিকা ধরেন এই হচ্ছে আমাদের আঙ্কেল স্যাম। এখন আঙ্কেল স্যাম যখন স্বাধীনতা লাভ করলো, পুরোপুরি স্বাধীনতা ঘোষণা করছে তারা 1776 সালে, এবং অফিসিয়ালি তারা স্বাধীন হয়েছে হচ্ছে 1783 সালে। ধরেন এইটা 1783 সালে, কিন্তু আমেরিকা মাত্র 13টা স্টেট নিয়ে স্বাধীন হয়েছিল, 13টা স্টেট। এই 13টা স্টেট হচ্ছে এই যে কালারফুল যে 13টা দেখা যাচ্ছে, এই সাইডে কালারফুল যে 13টা দেখা যাচ্ছে, এই 13টা স্টেট নিয়ে হচ্ছে আমেরিকা স্বাধীন হয়েছিল। কিন্তু আমেরিকার স্টেট তো টোটাল 50টা। এই যে এইদিকে যত জায়গা দেখতেছেন এইগুলা হচ্ছে সবই হচ্ছে আমেরিকার এক একটা স্টেট। এখন
এরা তো তখন স্বাধীন হয় নাই, তাহলে এরা আমেরিকার সাথে কিভাবে একত্রিত হলো? এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলেই আমরা বুঝবো যে আমেরিকানরা কিভাবে আমেরিকা দখল করে নিছে। এই যে আমেরিকার ম্যাপ আমরা দেখেন, এই আমেরিকার ম্যাপে কিন্তু এই যে সাদা লাল মিলায় টোটাল 13টা এরকম দাগ আছে, 13টা দাগ আছে। এই 13টা দাগ রিপ্রেজেন্ট করে হচ্ছে এই 13টা স্টেট, যারা শুরুতে স্বাধীনতার ঘোষণা দিছিল এবং রেভলিউশন ওয়ার করে তারা স্বাধীন হয়েছে অফিসিয়ালি হচ্ছে 1783 সালে। এখন এটার একটা জিওপলিটিক্যাল কারণ আছে, জানেন যে জিওপলিটিক্যাল একটা বড়সড় কারণ আছে যে কেন এই 13টা, কেন এই 13টা। এটা বোঝার জন্য আমাদেরকে এই ম্যাপটা দেখতে হবে। এইটা হচ্ছে মানে স্টেট টু স্টেট আমরা আলাদা করি নাই, শুধুমাত্র ম্যাপটা, এবং এই ম্যাপে কিন্তু তাদের জিওগ্রাফি ভালো মতন বোঝা যাচ্ছে। এখন এইখানে যদি দেখি যে 13টা স্টেট, সেই 13টা স্টেট কিন্তু ছিল এই রকম জায়গা দিয়ে, এই রকম জায়গা দিয়ে 13টা স্টেট ছিল। এই স্টেটের ঠিক এই জায়গাগুলা যদি দিয়ে দেখেন আপনি, এই জায়গা দিয়ে কিন্তু একটা বিশাল পর্বতমালা আছে। এই পর্বতমালার নাম হচ্ছে অ্যাপেলেশন পর্বতমালা। এটা কিন্তু এত বেশি উঁচু পর্বতমালা তা না, বাট পর্বতমালা। এখন এই পর্বতমালা আপনি সালটা চিন্তা করেন, সালটা হচ্ছে ধরেন 1800 সাল শুরু হচ্ছে এইরকম একটা টাইমে। এইরকম একটা টাইমে কিন্তু আমাদের পৃথিবীতে বড় বড় মিসাইল নাই, আমাদের পৃথিবীতে ধরেন আকাশপথে যায় ড্রোন দিয়ে হামলা করবে এই ব্যাপার স্যাপার নাই। তখন এই পর্বতমালাও কিন্তু একটা ন্যাচারাল ডিফেন্স, এই দিক দিয়ে যে কেউ কিন্তু আক্রমণ করতে পারবে না। এবং এই জায়গা দিয়ে হচ্ছে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নদীটা, মিসিসিপি যে নদীটা, এই জায়গা দিয়ে বয়ে গেছে। তাহলে আপনি একটু খেয়াল করেন, অ্যাপেলেশন পর্বতমালা এবং মিসিসিপি যে রিভারটা আছে, এর মাঝখানের যে ল্যান্ডটা, এই ল্যান্ডটাতে হচ্ছে ম্যাক্সিমামই নেটিভ আমেরিকানরা বা ট্রাইবরা বসবাস করে, এবং এরা হচ্ছে তদানীন্তন আমলে খুবই মানে উচ্ছৃঙ্খল, তখন ধরেন মারামারি ধরো পারো এইগুলা করে বেড়ায়। এখন এরা কিন্তু যে 13টা স্টেট মিলে স্বাধীন হয়েছে তাদের ন্যাচারাল ডিফেন্সের জন্য একটা বড় হুমকি, কেননা তারা যে কোনো মুহূর্তে কিন্তু তাদের সাথে একটা হস্টাইল একটা সিচুয়েশন তৈরি করতে পারে। তো তার মাঝে হচ্ছে এইটা একটা বড় ডিফেন্স। কেন শুরুতে শুধুমাত্র এই 13টা স্টেটই একত্রিত হলো, তার একটা কারণ হচ্ছে এই ন্যাচারাল ডিফেন্স। এখানে দ্বিতীয় আরেকটা ফ্যাক্টর যেটা কাজ করছে সেটা হচ্ছে আমেরিকা কিন্তু স্বাধীন হয়েছে ইংল্যান্ডের কাছ থেকে। এই অঞ্চলটাই 13টা স্টেটের যে অঞ্চলটা, এই অঞ্চলটা দখলে ছিল কিন্তু ইংল্যান্ডের। কিন্তু আবার এইদিকে দেখেন বিশাল পর্বতমালাটালা আছে, এটাকে বলা হচ্ছে রকি পর্বতমালা। এই রকি পর্বতমালা এবং এই মিসিসিপি নদীর মাঝখানে যে জায়গাটা দেখেন, এইটাই হচ্ছে আমেরিকার হার্টল্যান্ড, আমেরিকার মেইন হার্টল্যান্ড, এবং এটা ফ্ল্যাটল্যান্ড এবং সবচেয়ে বেশি উর্বর চাষাবাদযোগ্য জমি জমা এই অঞ্চল। এই জায়গাটা মূলত ফ্রান্সের দখলে ছিল। এখন বুঝতে সুবিধা হবে আমাদের, ধরেন এই হচ্ছে অ্যাপেলেশন পর্বতমালা, এই হচ্ছে ধরেন আমাদের মিসিসিপি নদী, আর এই টোটাল জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে তদানীন্তন টাইমের লুজিয়ানা আর কি। এই টোটাল জায়গাটা হচ্ছে ফ্রান্স, মাঝখানেরটা ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে নেটিভ রেড ইন্ডিয়ানদের, আর এই অঞ্চল দিয়ে যারা আছে এরা মূলত হচ্ছে তখন মূলত ইংল্যান্ডের দখলে। সো ইংল্যান্ডের কাছ থেকে তারা স্বাধীনতা ঘোষণা করছে, কিন্তু তারা না তখনই কিন্তু পশ্চিমে যেতে চায় নাই, পশ্চিমের সাথে অ্যাটাচড হতে চায় নাই, কেননা তখন দ্বিতীয় আর একটা বাধা ছিল। এক হচ্ছে অ্যাপেলেশন পর্বতমালা, আর একটা বাধা ছিল হচ্ছে ইংল্যান্ডের তখন একটা আইন ছিল। ইংল্যান্ড বলছিল যে এই অ্যাপেলেশন পর্বতমালা অতিক্রম করে গিয়ে বসতি স্থাপন করা যাবে না। এটা তদানীন্তন ইংল্যান্ডের একটা আইন ছিল, কেননা ইংল্যান্ড চাচ্ছিল যে তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য ট্যাক্স যা কিছু আছে সব এই পূর্ব দিকের উপকূলের সাথে থাক, পূর্ব দিকের উপকূলে, কেননা পূর্ব দিকের এটা আটলান্টিক, আর আটলান্টিক পাড়ি দিলেই কিন্তু গিয়ে ইংল্যান্ড। সো আবার এই দিকে আছে হচ্ছে ফ্রান্স, তখন একটা হস্টাইল রিলেশন আছে। সো ইংল্যান্ড এটা ইচ্ছা করেই একটা আইন করেছিল। সো দুইটা বাধা, অ্যাপেলেশন একটা বাধা, আর হচ্ছে ইংল্যান্ডের আইনটা একটা বাধা। সো দ্যাটস ওয়াই তখন 13টা স্টেট এত একত্রিত হয়েছে। এই দিকের যে জায়গাগুলো তাদের সাথে আসলে অত বেশি নেগোসিয়েশন হয় নাই, কিন্তু আমেরিকা কিন্তু থেমে থাকে নাই। এক স্বাধীন হওয়ার পরে আমেরিকা ধীরে 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 আগে বাড়াইছে, এবং আগে বাড়াতে বাড়াতে তারা প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তার লাভ করছে। এখন এই 13টা স্টেটের আমেরিকা
প্রশান্ত মহাসাগর পর্যন্ত আসলে কিভাবে আসলো, এইটা যদি আমরা হিস্ট্রি খুঁজতে যাই তাহলে আপনি মেইন বুঝতে পারবেন হচ্ছে আমেরিকানরা কিভাবে আমেরিকা দখল করছে। এখন কিন্তু 1783 পরে আর কিন্তু ইংল্যান্ড নাই, এরাই কিন্তু আমেরিকা বা আঙ্কেল স্যাম। সো আঙ্কেল স্যাম এখন এই টোটাল জায়গা দখল করবে, ঠিক আছে? এখন কিন্তু আর ইংল্যান্ড নাই, এখন এইখানে আর কেউ নাই কিন্তু। সো আঙ্কেল স্যামই পুরা জায়গাটা দখল করবে এখন। আমেরিকান প্রেসিডেন্ট থমাস জেফারসন 1802 সালে সে একটা বক্তৃতা দিছে এবং সেই বক্তৃতায় বলছে এই টোটাল ভূগোলক বা এই টোটাল পৃথিবীর উপরে এমন একটা বিন্দু আছে যেই বিন্দুটা আমাদের ন্যাচারাল, মানে আমাদের বলতে হচ্ছে আঙ্কেল স্যাম বা আমেরিকা, আমাদের ন্যাচারাল এবং হ্যাবিচুয়াল শত্রু, এবং সেই জায়গাটা হচ্ছে নিউ অরলিন্স। এখন নিউ অরলিন্সটা কোথায়? নিউ অরলিন্স হচ্ছে ঠিক এই রকম একটা জায়গায় হচ্ছে নিউ অরলিন্স। এখন এই নিউ অরলিন্স, আসলে নিউ অরলিন্সের ইম্পর্টেন্সটা কি? নিউ অরলিন্সের ইম্পর্টেন্স হচ্ছে এইটা হচ্ছে গালফ অফ মেক্সিকো, তো মহাসাগর দিয়ে আসবেন আপনি সমুদ্রপথে, এই হচ্ছে গালফ অফ মেক্সিকো। এখন এইখানে যদি আপনি আপনার জাহাজ ভিড়াইতে পারেন, এইটা হচ্ছে আপনি জাহাজ ভিড়াইতে পারেন, তাহলে মজার বিষয় হচ্ছে এইখান দিয়ে গেছে হচ্ছে মিসিসিপি নদীটা, এই হচ্ছে মিসিসিপি নদী। এখন এই মিসিসিপি নদীর ইম্পর্টেন্সটা কত আমেরিকাতে, এই ইম্পর্টেন্স বোঝার জন্য আপনার একটা সিম্পল হিসাব বুঝতে হবে। আমরা যদি মালামাল ট্রান্সপোর্ট করি, তাহলে আমরা যদি সড়ক পথে একটা মালামাল ট্রান্সপোর্ট করি, ধরেন চিটগং থেকে ট্রাকে করে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ঢাকায়, তাহলে এই সড়ক পথে আমার যে পরিমাণ টাকা খরচ হবে এবং যতটুকু প্রোডাক্ট আমি আনতে পারবো, কিন্তু আমার যদি একটা নদী থাকতো এবং এই নদী দিয়ে যদি জাহাজ চলতো, তাহলে এক জাহাজে কিন্তু আমি মোটামুটি ছোটোখাটো একটা জাহাজে কিন্তু 50টা ট্রাকের সমান মালামাল নিয়ে চলে আসতে পারতাম কম খরচে। তার মানে এই নৌপথের পণ্য আদান প্রদান কিন্তু খুবই খুবই ইফেক্টিভ জিনিস আর কি। এই যে যে জায়গাটার কথা আমরা বলতেছিলাম নিউ অরলিন্স, এই হচ্ছে সেই নিউ অরলিন্স জায়গাটা। এখন আপনি প্রধান নদী কোনটা? এই মিসিসিপি নদীটা দেখেন, এইখান থেকে শুরু হয়ে এইভাবে ঘুরে 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 সে নিউ অরলিন্স দিয়ে গিয়ে সে গালফ অফ মেক্সিকোতে গিয়ে পড়ছে। এবং আরও যতই যে দাগ দেখতেছেন আর কি সবুজ কালার, এই সবই হচ্ছে আমেরিকার নদী। এবং মজার বিষয় হচ্ছে আমেরিকান যত বড় বড় নদী আছে, ধরেন এই যে ওহিও রিভার, এবং ওহিও রিভার একটা বিষয় আপনি চিন্তা করেন, এই ওহিও রিভার কিন্তু যে 13টা স্টেট স্বাধীন করছে, সেই দিক দিয়ে এসে অ্যাপেলেশন পর্বতমালা ভেদ করে এসে সে কিন্তু মিসিসিপির সাথে অ্যাড হয়েছে এবং সে আস্তে আস্তে গিয়ে গালফ অফ মেক্সিকোতে পড়ছে। এখন আপনি চিন্তা করেন এই জায়গাটা যদি আপনার হয়, এই জায়গা বা এই জায়গা যদি আপনার হয়, তাহলে জাহাজ এসে এইখানে থামবে এবং এইখান থেকে জাহাজ, বড় জাহাজ থেকে মালামাল ছোট জাহাজে যাবে এবং সারা আমেরিকায় নদী পথে দিয়ে এটা চলে যাবে, ঠিক আছে? এবং মজার বিষয় হচ্ছে এই যে টোটাল যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে তদানীন্তন আমলের লুজিয়ানা। এই তদানীন্তন আমলের এই টোটাল জায়গাটা, এবং মজার বিষয় হচ্ছে এই লুজিয়ানাতে শুধু এই লুজিয়ানাতে যে পরিমাণ নদী আছে, যেখানে নেভিগেশন করা যায় বা জাহাজ চালানো যায়, এইরকম নদীপথ, যে কোনো নদী দিয়েই কিন্তু সারা বছর জাহাজটা চালানো যায় না। মানে সারা পৃথিবীতে যত নদীপথ আছে, নদী সামুদ্রিক পথ কিন্তু বলতেছি না, নদীপথ আছে, সমস্ত পৃথিবীতে যত নদীপথ আছে তা যদি যোগ করেন, এক এই লুজিয়ানার মধ্যে যত নদী আছে তার নদীপথ যোগ করলে ওই পরিমাণ হবে। তার মানে, এবং এই সব কয়টার মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে নিউ অরলিন্স। তার মানে আপনার নিউ অরলিন্স যদি আপনি নিয়ে নেন এবং নিউ অরলিন্সের সাথে যদি এই টোটাল স্টেটটা আপনি নিয়ে ফেলেন, তাহলেই কিন্তু আপনার আগের যে 13টা স্টেটের আমেরিকা ছিল সাইজে বিগ হয়ে যাবে এবং বিশাল পাওয়ার চলে আসবে, তার বিশাল পাওয়ার চলে আসবে। আর এই টোটাল জায়গাটা হচ্ছে তখন ফ্রান্সের, টোটাল জায়গাটা ফ্রান্সের নিয়ন্ত্রণে। মূলত তখন থমাস জেফারসন এই মেসেজটা দিয়েছিল যে নিউ অরলিন্স না, বরং নিউ অরলিন্সের যারা মালিক তারাই আমাদের ন্যাচারাল এবং হ্যাবিচুয়াল শত্রু। এবং এই জিনিসটা কিন্তু ফ্রান্স বোঝার পরেই পরের বছর, ঠিক পরের বছর 1803 সালে গিয়ে
এই টোটাল লুজিয়ানার, এই টোটাল তদানীন্তন লুজিয়ানা যে স্টেটটা আছে, এই টোটালটা $15 মিলিয়ন আঙ্কেল স্যামের কাছে বেচে দিছে। এবং আমেরিকার বড় বড় ইতিহাসবিদরা এইটা মনে করে যে এত অল্পের বিনিময়ে, অল্প মাত্র তদানীন্তন আমলের $15 মিলিয়ন, মানে $15 মিলিয়ন দিয়ে তারা এই টোটাল জায়গাটা কিনে নিছে ফ্রান্সের কাছ থেকে। আর মাঝখানের কিছু জায়গা আসলে তারা দখল করছে, নেটিভ আমেরিকানদের মেরে দিছে, অ্যাপালেশন পার হয়ে তারা কিছু নেটিভ আমেরিকান এগুলো মারছে, এবং তারা একটু অ্যাগ্রেসিভ ভাব ছিল। এবং তারপরে এইটা ফ্রান্স তখন আসলে এমনি ঝামেলা টামেলার মধ্যে আছে, তখন স্পেনের সাথে একটা দ্বন্দ্ব চলতেছে, ফ্রান্সের যুদ্ধ নিয়ে আসলে আর কুলায় উঠতে পারতেছে না, তখন আবার আঙ্কেল স্যামের সাথে যুদ্ধ করবে, এইটা আসলে সে চায় নাই। সে কি করছে, সে বেচে দিছে, ডাইরেক্ট বলছে যে আসো ডিল করে নিয়ে নাও। সো $15 মিলিয়ন দিয়ে এইটা আঙ্কেল স্যাম কিনে নিছে। এবং আমেরিকান ইতিহাসবিদরা, বড় বড় ইতিহাসবিদরা এটা মনে করে যে আমেরিকা তার হিস্ট্রিতে, বা আঙ্কেল স্যাম তার হিস্ট্রিতে এত অল্পের বিনিময়ে এত বিশাল কিছু কোনোদিন পায় নাই, ভবিষ্যতেও কোনোদিন পাবে না। এটা একটা বিশাল বড় ডিল ছিল। কেননা পানির প্রতি নিয়ন্ত্রণ ভাই, পানির প্রতি নিয়ন্ত্রণ। এবং পানি, কি পরিমাণ পানি আছে, আপনি আজকে গুগলে সার্চ দিন যে আমেরিকার টোটাল রিভার নেটওয়ার্ক আর কি, এটা লিখে সার্চ দিয়ে দিন, আপনি যে সমস্ত ছবি পাবেন, এবং সেই সমস্ত ছবির সাথে আপনি মিসিসিপির সাথে দেখবেন যে ম্যাক্সিমাম এসে মিসিসিপির সাথে কানেক্টেড। এবং এইটা একটা স্ট্র্যাটেজিক্যালি খুবই 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 ক্রুশিয়াল ডিল ছিল আমেরিকার জন্য। এবং এই ডিলের কারণে আমেরিকা ধীরে 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 সুপার পাওয়ারের দিকে চলে গেছে। তার এটা ছিল নাম্বার 1 ডিল। সো আমরা আবার ম্যাপে আঁকাই যে কি কি করছে। তাহলে এই অঞ্চল নিয়ে 13টা স্টেট নিয়ে তারা স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন হয়েছে। মিসিসিপি রিভার পর্যন্ত কিছু অংশ তারা মূলত দখল করছে, মানুষ টানুষ মারছে। এইখান থেকে শুরু করে এই টোটাল জায়গাটা সে ফ্রান্সের কাছ থেকে কিনে নিছে, যেটাকে আমরা বলতেছি এটা লুজিয়ানা স্টেট বা সেন্ট্রাল পার্ট আর কি। এবং সেন্ট্রাল পার্ট হচ্ছে সবচেয়ে বড় ফ্ল্যাট ল্যান্ড। এই টোটালটা কিনে নিছে হচ্ছে 1803 সালে। এরপরে এই উপরের দিকের কিছু জায়গাটা সে ব্রিটিশের কাছ থেকে চুক্তি করে নিয়ে নিছে, এটা হচ্ছে 1818 সালে এটা চুক্তি করে নিয়ে নিছে। এবং 1819 সালে গিয়ে এই যে নিচের দিকে আঙ্কেল স্যামের নিচের দিকে একটু অংশ বাড়ায় আছে, এই জায়গাটা হচ্ছে ফ্লোরিডা, এটা 1819 সালে সেই স্পেনের কাছ থেকে কিনে নিছে। এবং এই দিকের জায়গাটা হচ্ছে মূলত টেক্সাস, এবং এই টেক্সাসের যে জায়গাটা, এইটা 1845 সালে সে টেক্সাসকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিছে। এখন এই টোটাল জায়গাটা নিয়ে কিন্তু তখন মেক্সিকোর সাথে একটা দ্বন্দ্ব চলতেছে, যুদ্ধ চলতেছে। 1846 সালে কিন্তু এই যুদ্ধটা চলমান আছে। এখনো কিন্তু আটলান্টিক থেকে শুরু করে প্রশান্ত পর্যন্ত তারা পৌঁছাতে পারে নাই। তারা প্রথম প্রশান্ত মহাসাগরে পৌঁছাতে পারে যে 1946 সালে। 1946 সালে তারা একটা চুক্তি করে, দ্য ট্রিটি অফ অরিগন। অরিগন হচ্ছে এই জায়গার যে স্টেটটা আছে, প্রদেশটা আছে, এটার নাম হচ্ছে অরিগন। এই জায়গাতে এই যে ট্রিটি হয়, এই ট্রিটির মাধ্যমে অ্যাকচুয়ালি এই এতটুকু জায়গার উপরে একটা দখল পেয়ে যায় আমেরিকা। একটা আজব ব্যাপার আছে দেখেন, পৃথিবীর 2টা দেশের বাউন্ডারি একবারে স্টেট লাইন। এই যে এখানে দেখেন, এই লাইনটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখেন এইটুকু কিন্তু কিন্তু একবারে স্ট্রেট লাইন। এই যে স্ট্রেট লাইনটা, বর্ডার এইভাবে 2টা দেশের এত স্ট্রেট লাইন কিভাবে হয়? ঠিক আছে, এই স্ট্রেট লাইন হওয়ার পেছনের কারণই হচ্ছে এই অরিগন ট্রিটি। এই অরিগন ট্রিটিতে অ্যাকচুয়ালি মূলত তারা 54 ডিগ্রি অক্ষরেখাকে বাউন্ডারি হিসেবে চেয়েছিল, কার সাথে? কানাডার সাথে। কিন্তু এই চুক্তির ফলে একটু নেমে আসে, তারা একটু ছাড় দেয়, ছাড় দিয়ে অ্যাকচুয়ালি 49 ডিগ্রি অক্ষরেখায়, যে এই যে উপরের যে লাইনটা, এটা মূলত হচ্ছে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই 49 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বাউন্ডারি হিসেবে ধরা হয় এবং এই জায়গার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটা 1846 সালে অরিগন চুক্তি, এবং এইটা একটা বিশাল চুক্তি ছিল আমেরিকার হিস্ট্রিতে। এর ফলে আঙ্কেল স্যাম আটলান্টিক থেকে শুরু করে গিয়ে
প্রশান্ত পর্যন্ত, তারা প্রশান্ত মহাসাগরে গিয়ে গিয়ে পৌঁছায় যায়। এটা একটা বিশাল ব্যাপার।